আমিও তো রাস্তা দিয়ে যখন যাই আমাকে বলে কেউ যে সমৃদ্ধি জামাই যাচ্ছে, আমি তো শুধু তাই, হ্যাঁ আমি রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, আজকের ঘটনা আমাকে এসে বলতেছে এক্সকিউজ মি আপু। তবে এই মুহূর্তে আমি একটু শঙ্কিত, চিন্তিত। শঙ্কিত চিন্তিত কেন বল? কারণ হচ্ছে আমি যে রুমটা আছি এই রুমটা আমার কাছে একটু রিমান্ড রুম মনে হয় আর কি। তো আমি প্রথমে আসার সময় ঢাই ঢাই করে আসছি, আবার শুধু না একটা ছেলে নিয়ে আসছে লম্বা চূড়া। না না ওটা আমার অফিসের কলিগ, একটু মানে একটা নিয়ে আসলাম আর কি, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। হ্যাঁ কিন্তু সে তো ঢুকতেই পারলো না। তাকে ঢুকতে দেয়নি কারণ আমি তোমাকে আজকে এমন সুরতাল করব। জাগো এফএম এ আমি একসময় সিভি দিয়ে গেছিলাম আরজে হওয়ার জন্য, তারা আমাকে ইন্টারভিউতে ডাকেনি, কিন্তু আজকে আমি গেস্ট হিসেবে আসছি, এটা আমার কাছে একটা ক্রেডিট কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে, ও মাই গড সিরিয়াসলি ভাব নিয়ে নিলাম একটা। আচ্ছা তাহলে আমাদের যারা আসলে ম্যানেজমেন্টে আছে তারা আজকে এটা দেখবে এবং অবশ্যই তোমাকে এখন ডাকবে। এখন ডাকলে তো আর মনে হয় চাকরিটা করছো না। এটা অনেক বছর আগে গল্প, প্রায় 2018-19 সালে। ক্লিয়ার করো, এখন ডাকলে তুমি চাকরিটা করবা? ইচ্ছা আছে। আমি যখন ঢাকায় আসি তখন কিন্তু আসলে এফএম রেডিও জোয়ার চলছিল, সবাই ইয়াং জেনারেশন খুবই সারাদিন 24 ঘন্টা গান শুনতো। আমরা মনে হয়, আমি জানি না তোমার বয়স কত, যাই হোক মানে আমি মনে হয় লাস্ট জেনারেশন যেই সময়টা ছোটবেলা আমরা দেখেছি খুব ক্রেজ ছিল এবং মানুষ মানে যাওয়া আসার পথে গাড়িতে সবখানে সবসময় হচ্ছে এফএম রেডিও চলতো। আমি ঢাকায় আসতাম, এসে সারাক্ষণ হচ্ছে বেড়াতে আসলে এফএম রেডিও শুনতাম। তখন একটা ড্রিম ছিল যে আরজে হব। তো আরজে হতে গেলে তো অনেক কোয়ালিটি লাগে। আমি যে এভাবে কথা বলি আমি বলবো না যে আমি খুব শুদ্ধভাবে কথা বলতে পারি, কিন্তু আমার ইচ্ছা ছিল। আমি না এতে প্রচুর চিঠি লিখতাম যে আমি খুব ভালো গান গাই, আমাকে একটু চান্স দেন। আমাকে ছোটবেলা থেকে কি তুমি এরকম চটপটে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমাদের দুজনকে যেখানে দেখে সেখানেই মানুষ অনেক সন্দেহ, অনেক চিন্তা, অনেক ভাবনা। সো আজকে অনেক কিছু আমরা ক্লিয়ার করবো যে আসলে আমাদের মধ্যে কি চলছে। সো দেখতে হলে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে ক্লিয়ার করবা তো নাকি? অবশ্যই ক্লিয়ার করবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি আমাকে কেন গেস্ট করলা? কি করছি? আমাকে কেন গেস্ট করলা? তোমাকে গেস্ট করবো না তো কাকে করবো? মানে কি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আজকে রাস্তাঘাটে আমি চলতে পারি না। কেন? আমি তো চলতে পারি না। আমিও তো রাস্তা দিয়ে যখন যাই আমাকে বলে কেউ যে সমৃদ্ধি জামাই যাচ্ছে, আমি তো শুধু তাই, হ্যাঁ আমি রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, আজকের ঘটনা আমাকে এসে বলতেছে এক্সকিউজ মি আপু, তানভীর ভাইয়ের সাথে একটু দরকার ছিল, আপনার সাথে তো সবসময় কথা হয়। এবং সে আবার ভেবেছে কি আমি ফোনে কথা বলছিলাম আমার বান্ধবীর সাথে, সে ভেবেছে আমি তানভীর ভাইয়ের সাথে কথা বলতেছি। বলছে প্লিজ আপু ওনাকে একটু বলেন, ফোনেই আছে তো শিওর, যে ওনাকে একটু বলেন আমাকে নাম্বারটা দেওয়ার জন্য। আমি তো তানভীরের সাথে কথা বলছিলাম, আমি তানভীরের পারমিশন নিয়ে আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি, নো প্রবলেম। তো এনিওয়েজ এরকম অনেক জল্পনা কল্পনা, অনেক জানার আগ্রহ আপনাদের। সো জানার আগ্রহ দেখতে হলে আজকে পুরো লাইফটা দেখতে হবে। আচ্ছা বলো তো আসলে কি চলতেছে, মানে তোমার কেমন চলতেছে? আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে দিনকাল সবসময় ভালো, বাট একটু টায়ার্ড। সেই ভোর 4টার সময় ঘুম থেকে উঠছি, অফিস করছি, করে টোরে এখন এই সন্ধ্যার সময় এখানে আসছি। যাক ভাগ্য ভালো যে তুমি এই বিষয়টা বিস্তারিত বলেছো। হ্যাঁ আচ্ছা, না আমার অভ্যাস আছে এই ধরনের অলওয়েজ ডিউটি করে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কি অবস্থা বলো তো, মানে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? শুধু অফিস না, আমার তো যেহেতু আমি একটা জায়গায় জব করছি, আমার সবকিছু ওই কেন্দ্রিকই, ওটার মধ্যে আমি সবসময় বিদ্যমান থাকি এবং আমার কাছেও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে খুবই ভালো লাগে। আমি আমার কাজ নিয়ে সবসময় ডুবে থাকি এবং আনন্দের সাথে, এটাই হচ্ছে মেইন কথা। তবে এই মুহূর্তে আমি একটু শঙ্কিত, চিন্তিত। চিন্তিত কেন বল? কারণ হচ্ছে আমি যে রুমটা আছি এই রুমটা আমার কাছে একটু রিমান্ড রুম মনে হয় আর কি। তো আমি প্রথমে আসার সময় ঢাই ঢাই করে আসছি, আবার শুধু না একটা ছেলে নিয়ে আসছে লম্বা চূড়া। না না ওটা আমার অফিসের কলিগ, একটু মানে একটা নিয়ে আসলাম আর কি, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। হ্যাঁ কিন্তু সে তো ঢুকতেই পারলো না। তাকে ঢুকতে দেয়নি কারণ আমি তোমাকে আজকে এমন সুরতাল করব। না আমি টেনশনে ছিলাম, আমি মাঝে মধ্যে ওনাকে বলছিলাম যে শোভন ভাই যদি প্যাচে পড়ে যায় আমাকে দূর থেকে সিগন্যাল দিয়েন, কিন্তু এখন উনি এত দূরে আছে যে সিগন্যালই আসবে না। একেবারে একদম একেবারে অনেয়ার থেকে বের করে তালা দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, তুমি এত সুন্দর করে কথা বলছো, তুমি সবসময় সুন্দর করে কথা বলো, একটু প্রশংসাও তো করতে হয়। তো এত সুন্দর করে কথা বলার পেছনে তুমি একজন আরজে ছিলে, এটা আমরা জানি। তো সেই গল্পটা বলে দাও। আরজেটা কি ফার্স্ট ক্যারিয়ার তোমার? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মজার কথা বলতে হয়। আমাকে যদি কেউ আজকে প্রশ্ন করতে হয় যে জীবনের সফলতা বলতে কি হয়, আমি বলবো না আমি সফল, কিন্তু একটা জিনিস মজা লাগছে যে জাগো এফএম এ আমি একসময় সিভি দিয়ে গেছিলাম আরজে হওয়ার জন্য, তারা আমাকে ইন্টারভিউতে ডাকেনি, কিন্তু আজকে আমি গেস্ট হিসেবে আসছি, এটা আমার কাছে একটা ক্রেডিট কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে, ও মাই গড সিরিয়াসলি ভাব নিয়ে নিলাম একটা। আচ্ছা তাহলে আমাদের যারা আসলে ম্যানেজমেন্টে আছে তারা আজকে এটা দেখবে এবং অবশ্যই তোমাকে এখন ডাকলে তো আর মনে হয় চাকরিটা করছো না। এটা অনেক বছর আগে গল্প, প্রায় 2018-19 সালে। ক্লিয়ার করো, এখন ডাকলে তুমি চাকরিটা করবা? ইচ্ছা আছে, আচ্ছা যদি আমি আমার ওই অফিসে পারমিশন পাই। ও সো সুইট। আচ্ছা যাই হোক, তাহলে হয়তো বা কোনো কারণে সিভিটা আসলে নিচে পড়ে গিয়েছিল, হতে পারে যে কোনো এক জায়গায় হয়তো বা চাপা পড়ে গেছে আর কি, ছাই চাপা আগুন এখন জ্বলে উঠছে। আচ্ছা এখন জ্বলে উঠেছে, তাহলে তো এটা তোমার ওয়ান কাইন্ড অফ সফলতাই বলা যায়। কোথা থেকে মানে ঠিক
তোমার প্রফেশনটা কি আরজেই ছিল নাকি তুমি অন্য কোনো প্রফেশন থেকে শুরু করেছিলে? না, আমার প্রফেশন কখনো আরজে ছিল না সত্যি কথা বলতে গেলে। তবে আমি হচ্ছে ছোট থেকে গান গাইতাম, আচ্ছা। না মঞ্চ নাটক করেছি। তো ওইখান থেকে মিডিয়ার প্রতি একটা আকর্ষণ ছিল একদম ছোটবেলায়। তো গান গাইতে গাইতে আমার মনে আছে, কত সাল মনে নেই, কিন্তু হানিফ সংকেতে যে ইত্যাদি, আমি না ইত্যাদিতে প্রচুর চিঠি লিখতাম যে আমি খুব ভালো গান গাই, আমাকে একটু চান্স দেন। আমাকে এই ছোটবেলা থেকে কি তুমি এরকম চটপটে না, চটপটে সব বলতে কি জায়গায় না, পার্টিসিপেট করবা, সব জায়গায় তোমাকে দেখতে হবে, এরকম চটপটে? না, আমার একটু মিডিয়া কেন্দ্রিক ইচ্ছা ছিল বেশি। আমি মানে খুব চিঠি লিখতাম, বিশেষ করে ইত্যাদিতে। মানে আমি শত শত চিঠি দিচ্ছি, কিন্তু কোনো চিঠি রিপ্লাই আসে নাই। আমি একদিন হানিফ সংকেতকে যদি কখনো দেখা আমি বলবো যে আমার একটা চিঠি আমার রিপ্লাই দিতে পারতেন। তো যাই হোক, আমি ওইখান থেকে যেহেতু গান গাইতাম, একটু মঞ্চ নাটক করা হতো, ওইখান থেকে মিডিয়া কেন্দ্রিক একটা আগ্রহ ছিল, পড়াশোনার আগ্রহ ছিল মিডিয়া নিয়ে, কিন্তু সেটা কোনো একটা কারণে হয়নি। তারপর যখন ঢাকায় আসছি, আসার পর আমি যখন ঢাকায় আসি তখন কিন্তু আসলে এফএম রেডিও জোয়ার চলছিল, সবাই ইয়াং জেনারেশন খুবই সারাদিন 24 ঘন্টা গান আমরা শুনতো। মনে হয়, আমি জানি না তোমার বয়স কত, যাই হোক, মানে আমি মনে হয় লাস্ট জেনারেশন যেই সময়টা ছোটবেলা আমরা দেখেছি খুব ক্রেজ ছিল। এবং মানুষ মানে যাওয়া আসার পথে গাড়িতে সবখানে সবসময় হচ্ছে এফএম রেডিও চলতো। আমি ঢাকায় আসতাম, এসে সারাক্ষণ হচ্ছে বেড়াতে আসলে এফএম রেডিও শুনতাম। তখন একটা ড্রিম ছিল যে আরজে হব। তো আরজে হতে গেলে তো অনেক কোয়ালিটি লাগে। আমি যে এভাবে কথা বলি, আমি বলবো না যে আমি খুব শুদ্ধভাবে কথা বলতে পারি, কিন্তু আমার ইচ্ছা ছিল। আর একটা বিষয় হচ্ছে যে কথা বলা শেখাটা মনে হয় আব্বু আম্মুর কাছ থেকে। আমি এখানে যেভাবে কথা বলতেছি, আমার বাসাতেও না এইভাবে কথা হয়। কিন্তু নোয়াখালী হিসেবে অনেকে আবার একটু মাঝে মধ্যে মানে বলে যে তুমি নোয়াখালীর ছেলে, এভাবে মানে কিভাবে কথা বলতে পারো। আমি জানি না, বাসাতে এইভাবে কথা বলতে বলতে অভ্যস্ত, দ্যাটস ওয়াই হয়ে গেছে আর কি। এই আর আমি আরজে ছিলাম বাংলা রেডিওতে অল্প কিছুদিন, বেশি দিন না। ওকে ওকে, সো কতদিন আর্চিং ক্যারিয়ার, কতদিন? 3.5 থেকে 4 মাস করা হয়েছিল সেখানে। আর এর আগে একটা অনলাইন রেডিওতে ছিলাম, ওইটাও ইচ্ছা ছিল, হয়ে গেছে। আর যেটা আসলে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি তো এখন যে জায়গায় আছি, যেহেতু টেলিভিশন মিডিয়াতে আছি, ওখানে একটা কন্ডিশন ছিল যে টেলিভিশনে এখানে আসলে আপনাকে ওটা ছাড়তে হবে। সো আমাকে ওটা ত্যাগ করতে হয়েছে। Java FM 94.9